ওয়েলকাম টু ইমপ্রেসিভ বাংলা। ও বাংলা ভাষার ব্যাকরণে যারা এখনও আমাদের এই ইমপ্রেসিভ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি কিংবা চ্যানেলে নতুন, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশের বেল বাটনটিতে প্রেস করো। আজকে আমরা উপস্থাপন করছি বাংলা ব্যাকরণের একটি উল্লেখযোগ্য পরিচ্ছেদ, কৃৎ প্রত্যয়। আজকে উপস্থাপিত হবে কৃৎ প্রত্যয়ের পর্ব 4। এ বিষয় শিরোনামে আজকে আলোচিত হবে এর অন্যতম প্রকার সংস্কৃত কৃৎ প্রত্যয়। কৃৎ প্রত্যয়ের অন্যতম এই প্রকার বিষয়ে আজকে থাকছে মূল পাঠের আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ, গঠন, রূপ, বিভিন্ন উদাহরণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগেও বেশ কয়েকটি পর্ব প্রচার করেছি। এই কৃৎ প্রত্যয়ের বিষয়ে আগের পর্বগুলো আশা করি মনোযোগ দিয়ে দেখেছিলে। সে বিগত পর্বগুলো মনোযোগের সাথে অধ্যয়ন করে থাকলে আশা করি অত্যন্ত সহজসাধ্য হয়েছে, বোধগম্য হয়েছে। ব্যাকরণকে যতটা ভালোবাসা উচিত, যতটা ঘনিষ্ঠ হওয়া উচিত এর বিভিন্ন অধ্যায়, পরিচ্ছেদ, বিষয় আশয়ের প্রতি, তার যথাযথ মনোযোগ না থাকলে বা খানিকটা অবহেলা প্রদর্শন করলে ব্যাকরণের অনেক স্থানই তোমাদের কাছে দুর্বোধ্য ঠেকে। ব্যাকরণের প্রতি আরেকটু অনুরাগ, আরেকটু ভালোবাসা দিয়ে দেখো, একটু নিবিড়ভাবে, একটু ঘনিষ্ঠভাবে অধ্যয়ন করে দেখো, ব্যাকরণ আগের চাইতে অনেক সহজসাধ্য মনে হবে। কৃৎ প্রত্যয় তোমাদের অনেকের কাছে খানিকটা জটিল মনে হয়ে থাকে। যাদের কাছে এই ধরনের মনে হয়, আসলে তোমাদের নিজেদেরকে জিজ্ঞেস করো যে এই বিষয়ে বা এই পরিচ্ছেদে তোমরা কতটা আন্তরিকতার সাথে মনোযোগ দাও। যদি যথাযথ মনোযোগ দিতে, যদি আরও নিবিড়ভাবে এটা বোঝার চেষ্টা করতে, তাহলে অতি অবশ্যই অনেক বেশি সহজসাধ্য হতো। আশা করি আজকের এই পর্বেও মনোযোগ দেবে, আন্তরিকতার সাথে বোঝার চেষ্টা করবে। তাহলে আশা করা যায় যে কৃৎ প্রত্যয়ের যে সমস্ত ভাগ বা প্রকার রয়েছে, তার গঠন, রূপ রয়েছে, ব্যবহারিক উদাহরণ রয়েছে, সেগুলো সম্পর্কে তোমাদের অত্যন্ত চমৎকার ধারণা হবে। তুলনামূলকভাবে অতীতের চেয়ে এখন আরও বেশি সহজসাধ্য মনে হবে। তো সব কিছুর মূলে রয়েছে তোমাদের আন্তরিকতা এবং ভালো লাগা। বিষয়টিকে ভালোবেসে দেখো, গভীরভাবে বা একটু সূক্ষ্মভাবে বা একটু ঘনিষ্ঠভাবে অধ্যয়ন করে দেখো, বোঝার চেষ্টা করো, তাহলে আগের চাইতে অনেক বেশি সহজসাধ্য হবে এই বিষয়গুলো। তাহলে চলো শুরু করা যাক আমাদের বাংলা দ্বিতীয় পত্রের আজকের এই বিষয়, কৃৎ প্রত্যয়ের অন্যতম প্রকার সংস্কৃত কৃৎ প্রত্যয় বিষয় আলোচনা, গঠনরূপ, উদাহরণ ইত্যাদি। তো বাংলা দ্বিতীয় পত্রের কৃৎ প্রত্যয়ের আজকে চতুর্থ পর্ব উপস্থাপিত হচ্ছে। শুরু করা যাক। কৃৎ প্রত্যয় যোগে শব্দ গঠন সংস্কৃত। এর আগে আমরা একাধিকবার বলেছি যে বাংলা ব্যাকরণে বেশ কিছু উপাদান, বিষয় এবং ব্যাখ্যা, বিশ্লেষণ, গঠন, রূপ, সংজ্ঞা ইত্যাদি অনেকগুলোই সংস্কৃত ব্যাকরণ থেকে আমদানিকৃত। ফলে কিছু এই বিষয়গুলো যেগুলো সংস্কৃত থেকে আমদানিকৃত, সেগুলো খানিকটা কঠিন মনে হতে পারে, কিন্তু এটা এই মুহূর্তেই বাংলা ব্যাকরণ থেকে ছেড়ে বিদায় দেওয়া সম্ভব নয়, কারণ
বহু বাক্য শব্দ বাংলায় সংস্কৃতের প্রচলিত রয়েছে, যেই সংস্কৃত শব্দ বা উপাদানকে আমরা তৎসম নামেও চিনি। তো এখানে আমরা যে কৃত প্রত্যয় যুগে শব্দ গঠনের বিষয় উপস্থাপন করছি, আশা করি একটু মনোযোগ দেবে। শুরুতেই আমরা দেখিনি যে এক, অনট প্রত্যয়। অনট প্রত্যয় ট ইত বিলুপ্ত হয়, অন থাকে। খেয়াল করো, আমরা এর আগে এক পর্বে ইত কাকে বলে বলেছিলাম যে প্রকৃতির সাথে যে প্রত্যয় যোগ করার সময় যে ধ্বনি বা বর্ণ লোপ পায়, সেই বিলুপ্যমান ধ্বনি বা বর্ণটাকেই বলা হয় ইত। যেমন এখানে অনট আছে, অনেক সময় এটা যোগ করার ফলে শেষের যে টটা আছে সেটা বিলুপ্ত হয়, কাজেই সেই টটাই হচ্ছে ইত। যেমন ধরো নি যোগ অনট, নি যোগ অনট, নি অন। প্রথমে হয়েছে নি অন, তারপরে নিটা হয়েছে নে, কারণ ই অ বা আ ধ্বনি মিললে মাঝামাঝি একটা এ ধ্বনি তৈরি করে, এটা সন্ধিরও একটা নিয়ম। কিন্তু এইখানে সন্ধির নিয়মটা এই জায়গায় ধরা হচ্ছে না, এখন ধরা হচ্ছে গুণ। মানে এটা আগেই বলা হয়েছে প্রকৃতির সাথে প্রত্যয় যোগ করলে যে ধ্বনি রূপান্তর ঘটে অন্য কোনো ধ্বনিতে বা কাছাকাছি কোনো ধ্বনিতে, সেটাকে গৌণ বা বৃদ্ধি বলা হয়। এটা আমরা এর আগে জেনেছি। কাজেই নি যোগ অন, নি অন, এ থেকে হচ্ছে নে অন রূপান্তরিত হয়ে এরপরে সর্বশেষ যে রূপান্তরটা বা পরিবর্তিত রূপ সেটা হচ্ছে নয়ন। এরপরে আসো শ্রু যোগ অনট। শ্রু যোগ অনট থেকে ট, এই ইত ধ্বনিটা বা বর্ণটা বিলুপ্ত হয়েছে। আমরা আগেই বলেছি যে প্রত্যয় যোগ করার পর যে প্রত্যয়ের যে ধ্বনিটুকু বা বর্ণটুকু বিলুপ্ত হয়, সেই বিলুপ্ত বর্ণ বা ধ্বনিটাকেই বলা হয় ইত। তো শ্রু যোগ অনট, শ্রু অনট ট না হয়ে এখানে অন হয়েছে, তাহলে হলো গৌণ সন্ধির ফলে দুটো হয়েছে, শ্রবণ হয়েছে। তেমনি স্থান, ভোজন, নর্তন, দর্শন ইত্যাদি। দুই, কয় যোগ ত সংযুক্ত ত প্রত্যয়, ত প্রত্যয়। এখানে এই যে কর সাথে ত দুটো আছে, তো এই কটা ইত ত থাকে, ক ইত ত থাকে, অর্থাৎ কটা বিলুপ্ত হয়ে যায় অনেক সময়। তো সেই যে বিলুপ্ত হয়ে যায়, এই ক্ষেত্রে এই কটা ইত হিসাবে চিহ্নিত থেকে যায় ত। যেমন জ্ঞা, জ যোগ ইয়, এই দুটো মিলে হয় গ। তো জ যোগ ইয় হয়ে জ্ঞা কয় তো সংযুক্ত, তাহলে কি হলো? জ্ঞাত না হয়ে হয় জ্ঞাত। আগেই বলা হয়েছে যে ক, এই ইত, এই ধ্বনিটা বিলুপ্ত হয়ে যায়। আর বিলুপ্ত প্রত্যয়ের যে অংশটা বিলুপ্ত হয়, সেই বিলুপ্ত বর্ণ বা ধ্বনিটাকেই বলা হয় ইত। আমরা একাধিকবার তা বলেছি। তাহলে এটা বিলুপ্ত হয়ে গিয়ে থাকে শুধু ত, তাহলে কি হলো? জ্ঞাত। তেমনি খ্যা, ক্ষয় জফলা আকার খ্যা কয় তো যুক্ত খ্যাত, এখানে ক বিলুপ্ত হয়ে গেছে। বিশেষ নিয়ম ক, ক যোগ ত এই সংযুক্ত হয়ে প্রত্যয়, অর্থাৎ ত প্রত্যয় যুক্ত হলে নিম্নলিখিত ধাতুর অন্তঃস্বর ইকার হয়। অন্তঃস্বর মানে শেষ স্বর, ধাতুর শেষ স্বর। আমরা ইতিপূর্বে অনেকবারই জেনেছি যে ধাতু বলতে বোঝায় ক্রিয়ার যে মূল রূপটা, সেটাকে ধাতু বলা হয়। যেমন কর, ধর, মর, এইগুলো। তার সাথে ই, আ, সে, স ইত্যাদি প্রত্যয় যোগ করে ক্রিয়ারূপ দেওয়া হয়। তো এখানে বলা হয়েছে সেই যে ধাতুটা ব্যবহার করা হয়, যে মানে যেই ক্রিয়ামূল বা ধাতুর সাথে প্রত্যয় যোগ করা হয়, সেই ধাতু বা ক্রিয়ামূলের শেষ ধ্বনি যদি ই হয়, শেষ ধ্বনি কি হবে? ধাতুর শেষ ধ্বনিতে ই কার হবে। যেমন পঠ যোগ কয় তো, এটা আগেই বলা হয়েছিল যে এই ক যোগ ত প্রত্যয় যুক্ত হলে এই নির্দিষ্ট কিছু এখানে উল্লেখ করা হয়েছে, এছাড়া বাইরেও থাকতে পারে। যেমন পঠ যোগ ত, পঠ যোগ ত, এই ক ইত বিলুপ্ত হয়ে গেছে, তাহলে কি হওয়ার উচিত ছিল? উচিত ছিল পঠত হওয়া বা পঠত হওয়া। তো এইভাবে তো আর শব্দ ব্যবহার করা হয় না, শ্রুতি মধুরতা থাকে না, অর্থ থাকে না। তাহলে কি করতে হয়? পঠ যোগ ই যোগ ত, পঠিত।
এই যে হয়েছে পঠিত, তেমনি লিখিত, বিদিত, বেষ্টিত, চলিত, পতিত, লুণ্ঠিত, ক্ষুধিত, শিক্ষিত ইত্যাদি হয়। এইটার অনুসারে সেগুলোকে রূপান্তর ঘটানো হয়েছে। এরপরে যাও খ। ক যোগ ত প্রত্যয় যুক্ত হলে ধাতুর অন্তঃস্থিত, মানে ক যোগ ত যদি যুক্ত হয় প্রত্যয়, তাহলে ধাতুর যে শেষ ধ্বনি আছে সেই ধ্বনিতে যদি চ ও বর্গীয় জ থাকে, মানে কোনো একটা থাকলো আর কি, দুইটা তো আর একসাথেই থাকবে এমন নয়, যে কখনো চ থাকতে পারে কখনো জ থাকতে পারে। তো এটা যাই থাকুক, এই দুটো স্থানে ক হয়ে যায়, মানে রূপান্তরিত হয়ে নতুন রূপ আসার একটা। যেমন সিচ যোগ কয়ত, তো ক ইটটা বিলুপ্ত হইলে সিচ তো হওয়ার কথা ছিল, না হয়ে কি হয়েছে, এটাও ক হয়ে গেছে, সিক্ত। এটা এই কয়তর ক ইত বিলুপ্ত হয়েছে, আর চ স্থানে আবার নতুন করে ক এসেছে, তাইলে কি হলো সিক্ত। তেমনি দেখো এরূপ মুচ যোগ কয়ত, ভোজ যোগ কয়ত। এই যে ভোজ, এখানে জ এসেছে, কিন্তু জ আসলে ওইটা কি হয়েছে, এই নিয়ম অনুসারে তো এখান থেকে ক ইত বিলুপ্ত হয়ে বুঝত থাকলো, বুঝত থাকলে জটা এই যে আগের নিয়ম যেটা বলেছে সংস্কৃতের, সেই নিয়ম অনুসারে জ স্থানে ক হয়ে গেছে, মানে এইটা বিলুপ্ত হয়ে নতুন করে এখানে ক আসছে। তাহলে কি হলো বুক ত, মানে ক এই কয়ত যে প্রত্যয়ের যে কয়তটা আছে এখানকার ক ইথ হিসাবে বিলুপ্ত হয়েছে, আবার এই জতে ক নতুন করে এসেছে, এসে হয়েছে ভুক্ত। গ। এছাড়া কয়ত সংযুক্ত প্রত্যয় পড়ে থাকলে ধাতুর মধ্যে বিভিন্ন রকমের পরিবর্তন হয়। এখানে আরেকটা বলেছে যে আগে যে নিয়মগুলো বলেছে এটা ছাড়াও কয়ত সংযুক্ত ত এই প্রত্যয় যদি আসে তাহলে ধাতুর মধ্যে নানা সময় নানা রকমের পরিবর্তন ঘটে থাকে আগের নিয়মগুলো ছাড়াও। যেমন এখানে এরূপ কয়েকটি প্রকৃতি প্রত্যয়ের উদাহরণ দেওয়া হলো। এখানে প্রকৃতি প্রত্যয় যেই যে আগে বর্ণিত নিয়মগুলোর বাইরেও নানা রকমের পরিবর্তন যে ঘটে থাকে, তার এখানে প্রকৃতি প্রত্যয়ের রূপগুলো উদাহরণ হিসাবে দেখানো হয়েছে। যেমন কি গম যোগ কয়ত গত, এখানে এই যে আগেরটাই এই ইয়ার ক ইথ বিলুপ্ত হয়ে গিয়ে এই মটাও বিলুপ্ত হয়ে গেছে। এই যে বলা হয়েছে যে ধাতুর মধ্যে বিভিন্ন রকমের পরিবর্তন হয়, তাহলে ধাতুর যে ধ্বনি আছে সেই ধ্বনি বিলুপ্ত হয়ে গিয়েও এটা প্রকৃতি প্রত্যয়ের ব্যবহার হতে পারে। গ্রন্থ, গ্রন্থ যোগ কয়ত গ্রথিত, এই যে এখানে রূপান্তর কয়েক ধরনের হয়েছে, কারণ ক এই ইথ বিলুপ্ত হয়েছে, তারপরে এখান থেকে ন বিলুপ্ত হয়ে গিয়ে তার সাথে ই ধ্বনি এসেছে থর সাথে, গ্রথিত। চূর যোগ কয়ত চূর্ণ, এই যে একেবারেই বদলে গেছে এই সমস্তটা। আসলে এইগুলো সুনির্দিষ্ট কোনো বিধিবদ্ধতা এখানে নেই যে এই নিয়ম দ্বারা বা এইটাকে দ্বারা এইগুলো, কারণ এটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্নটা বিভিন্ন রকমের রূপ ধারণ করছে, পরিবর্তিত হচ্ছে বিভিন্ন আকারে। তাহলে কিভাবে বুঝতে, এটা মুখস্থ করা ছাড়া বিশেষ কোনো পথ নেই। ছিদ যোগ কয়ত ছিন্ন, এই যে ছিদ যোগ এখানে দ নাই কয়ত নাই, ছিন্ন হয়ে গেছে। জন যোগ কয়ত জাত, এটা আগে বলা হলো যে এটা একই নিয়ম দ্বারা বাকিগুলো সিদ্ধ করা সম্ভব নয়। এমন বেশ কিছু উদাহরণ এখানে দেওয়া হয়েছে। তোমাদেরকে একটু আশ্বস্ত করি যে সচরাচর তোমাদের যে চূড়ান্ত পরীক্ষাগুলো হয় বিশেষত এসএসসি, তো সেখানে এই তোমাদের বোর্ড নির্ধারিত যে পাঠ্য বইটা আছে সেটা মনোযোগ দিলেই তোমরা পেরে যাবে, কারণ এর বাইরে থেকে যেহেতু এটা একটু ভারী বিষয়, এটা বোর্ড কর্তৃপক্ষ জানেন বলেই তারা প্রশ্ন এই বইকেন্দ্রিক প্রশ্নই করে থাকেন সচরাচর। অন্য কোনো জায়গায় হয়তো বাইরে থেকে দু একটা প্রশ্ন আসতে পারে, সম্পর্কিত কোনো প্রশ্ন, কিন্তু এই সব জায়গা সচরাচর বাইরে থেকে করা হয় না। যেমন দা যোগ কয়ত দত্ত, দহ যোগ কয়ত দগ্ধ, বচ যোগ কয়ত উক্ত, বপ যোগ কয়ত উক্ত, মোহ যোগ ত মুগ্ধ। এখানে খেয়াল করতে হবে, এখানে বেশ কয়েকটা আছে শব্দ প্রকৃতি প্রত্যয়ের রূপ যেগুলো সচরাচর বিভিন্ন পরীক্ষার প্রশ্নে এসে থাকে। যোধ যোগ কয়ত যুদ্ধ, লভ যোগ কয়ত লব্ধ, সপ যোগ কয়ত সুপ্ত, সৃজ যোগ কয়ত সৃষ্ট, হন যোগ কয়ত হত ইত্যাদি। তারপরে দেখো আরেকটা 3 নম্বর, কয়ত যুক্ত প্রত্যয় রস্বইকার আর কি, কয়তি ক্তি, কয়ত রস্বইকার তি প্রত্যয়। ক এখানে আগে বলা হয়েছে যেটা হচ্ছে ইত, এটা বিলুপ্ত হয়ে গিয়ে থাকে শুধু তি, তাহলে তো সহজ হয়ে গেল বিষয়টা।
গম যোগ কৃতি, গম যোগ কৃতি কয়ত রস্বইকার এই প্রত্যয়। যেমন এইটা ইথ হিসাবে যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে কি হবে, এই মটাও বিলুপ্ত হয়ে যাবে, গতি থাকবে। গম যুক্তি গতি এটা থেকে রূপান্তরিত এটা হয়েছে, এখানে মূল মটা লোপ পেয়েছে। বিশেষ নিয়ম ক, এইগুলো সাধারণ নিয়ম হিসাবে বলা হচ্ছে, কিন্তু এইখানে আমরা দেখেছি যে প্রত্যেকটা একটু আলাদা ধরনের, একটা থেকে আরেকটা স্বতন্ত্র রয়েছে, ভিন্নতা রয়েছে। কাজে এইগুলো প্রায় বিশেষ নিয়মের কাছাকাছি, তারপরও এখানে বিশেষ নিয়ম আলাদা করে দেখানো হচ্ছে। ক, কয়ত রস্বইকার প্রত্যয় যোগ করলে কোনো কোনো ধাতুর অন্ত ব্যঞ্জনের লোপ হয়, যথা মন যোগ কৃতি মতি, মন যোগতি মতি, রম যোগতি রতি। এই যে বলা হয়েছে অন্ত ব্যঞ্জনের শেষ ব্যঞ্জন ধ্বনি, এখন ব্যঞ্জন কাকে বলা হয় এটা বিস্তারিত আলোচনাটা এখানে করতে চাচ্ছি না, আমরা সামান্য একটু ইঙ্গিত দিয়ে দিই যে আমরা জানি যে ধ্বনি বা বর্ণ উচ্চারণের সময় স্বরধ্বনির সহায়তা লাগে, এটা হলো এক ধরনের সংজ্ঞা, যেটা ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ। এছাড়াও বলা যেতে পারে যেই ধ্বনিতে হর্ষ ধ্বনি তৈরি করে বা থেমে যাওয়া বদ্যাক্ষর তৈরি হয়, এই জাতীয় ধ্বনি সচরাচর ব্যঞ্জন হিসাবে গণ্য করা হয়। তো এইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মন যোগ তি মন, এখানে রম, এখানে শেষ ধ্বনিতে অধ্বনি নেই, আর অধ্বনি থাকলে মানে স্বরধ্বনি থাকলে তো যেন প্রবহমানতা থাকতো, অ আ ই ইত্যাদি, কিন্তু এটা এখানে নেই, যেহেতু নেই থেমে গেছে মন, তেমনি এখানে রম এই যে শেষ ধ্বনিতে এই থেমে আছে, এই থেমে আছে বলেই এইগুলো ব্যঞ্জন ধ্বনি। তো এইরকম তি প্রত্যয় যোগ করলে কোনো কোনো ধাতুর অন্তব্যঞ্জন, কোনো কোনো ধাতুর, এর খেয়াল করতে হবে যে সব ধাতুর এই কথা কিন্তু বলেনি, কখনো কখনো আর কি মাঝে মধ্যে কোনো কোনো ধাতুর বেলায় শেষ ধ্বনি লোপ পায়, যেমন মন যোগ তি মতি, এখানে আগে ইথ কজ বিলুপ্ত হয়েছে, তারপরে ন বিলুপ্ত হয়েছে। তারপরে আসো খ, কোনো কোনো ধাতুর উপধা অকারের বৃদ্ধি হয়, অর্থাৎ আকার হয়। এটা আগেই বলা হয়েছিল যে অন্তধ্বনির আগের ধ্বনিকে, ধাতুর যে অন্তধ্বনি আছে তার আগের ধ্বনিকে উপধা বলা হয়। এর আগের একটা পর্বে আমরা বিস্তারিত আলোচনা করেছি, তোমরা সেগুলো যারা বুঝতে পারছো না, ইথ গুণ বৃদ্ধি উপধা এগুলো কাকে বলে সেগুলো আগে অত্যন্ত চমৎকারভাবে খুব সহজভাবে উপস্থাপন করা হয়েছে। আগের পর্ব যদি দেখো, আজকে যারা এই পাঠটি নতুন দেখছো তাদের কাছে যদি এটা অস্পষ্ট মনে হয় বা নতুন কিছু মনে হয় বা বোধগম্যতার সংকট তৈরি করে, তাহলে আগের আমাদের যে সেই বিস্তারিত আলোচনা করেছি গুণ বৃদ্ধি ইত উপদা, সেখানে উদাহরণ সহ সংজ্ঞাগুলো দেওয়া আছে, নিয়মগুলো দেওয়া আছে, আশা করি দেখে নেবে। তো আমরা আরেকবার দেখি এটা। খ, কোনো কোনো ধাতুর উপধা অকারের বৃদ্ধি হয়, অর্থাৎ আকার হয়, যেটা বলা হলো যে অন্তধ্বনির অর্থাৎ ধাতু বা প্রকৃতির অন্তধ্বনির আগের ধ্বনি, তাহলে কি হলো শ্রম যোগ তি শ্রান্তি, এটা শ্রা, এটাই যে এই ধাতুর অন্তধ্বনি আছে তার আগে একটা আ ধ্বনি আনা হয়েছে, এটা শ্রান্তি হয়ে গেল। তেমনি ধরো সম যোগ তি শান্তি, শ্রান্তি শ্রান্তি শান্তি, এখানে একটা আ ধ্বনি তৈরি করেছে। গ, চ এবং বর্গীয় জ স্থলে ক হয়, এটা আরও একটা নিয়ম দিয়েছে এখানে সংস্কৃতকৃত প্রত্যয়ের, যেমন বচ যোগ তি উক্তি, দেখো বচ যোগ তি, এখানে ক এই ইত বিলুপ্ত হয়েছে, এই বচটা এই চ বিলুপ্ত হয়ে বতে উ ধ্বনি এসেছে, বচ যোগ তি উক্তি। মুচ ময়রসুগার মো চ, মুচ কয়ত রস্বইকার এই যে প্রত্যয়, মোচ যুক্তি মুক্তি, ভজ যোগতি কয়ত রস্বইকার ভক্তি, ভজ যোগতি, এই যে রূপান্তরগুলো ঘটেছে, জ অর্থাৎ চ এবং বর্গীয় জ স্থলে ক হয়েছে, বদলে গিয়ে অন্য ধ্বনি এসেছে, অন্য বর্ণ এসেছে। আশা করি এটা মনোযোগ দিয়ে দেখবে, তাহলেই বোঝে যাবে। এরপরে আসো ঘ, নিপাতনে সিদ্ধ। নিপাতনে সিদ্ধ, তোমরা সন্ধি যখন পড়েছো সেটার মধ্যে দেখেছো নিপাতন মানে যেটার পাতা যায় না, অর্থাৎ সোজা কথায় যেটা নিয়মতান্ত্রিকভাবে বিশ্লেষণ করা যায় না, মানে সুনির্দিষ্ট
ফর্মুলায় বা সুনির্দিষ্ট সংজ্ঞায়িত করা যায় না এমন যে উপাদানগুলো সেগুলোকে ব্যাকরণে নিপাতনের সিদ্ধ হিসাবে গণ্য করা হয়। তো এখানেও এসেছে আমাদের এই সংস্কৃতকৃত প্রত্যয়ের বেলায় যে প্রকৃতি প্রত্যয়ের ব্যবহারে এইটারও সুনির্দিষ্ট নিয়ম দ্বারা সিদ্ধ হয় না, এইটা এমনিতেই প্রচলিতভাবে বা ঐতিহ্যগতভাবে এটা নির্দেশ করা হয় বা দেখানো হয়। এই জাতীয় যে প্রকৃতি প্রত্যয় রয়েছে সেটা হচ্ছে নিপাতনে সিদ্ধ। তো দেখো গই যোগ তি গীতি, এখানে কোনো নিয়ম নীতি নাই, এটা এমনি। সিদ্ধ যোগ তি সিদ্ধি, বোধ যোগ তি বুদ্ধি, শখ যোগ তি শক্তি। যদি তোমাকে কখনো এটা কোনো পরীক্ষায় প্রশ্ন করা হয় যে নিচের কোন প্রকৃতি প্রত্যয়টি নিপাতনে সিদ্ধ, তাহলে কোনো একটা উদাহরণ অথবা একটা উদাহরণ দিয়ে যদি বলা হয় যে এই প্রকৃতি প্রত্যয়টি কোন নিয়ম অনুসারে করা হয়েছে, তখন এটা হবে, উত্তরটা হবে নিপাতনে সিদ্ধ। আশা করি এটা মাথায় রাখবে। তারপরে যাওয়া যাক 4 তব্য ও অনীয় প্রত্যয়। তব্য ও অনীয় প্রত্যয় কর্ম ও ভাববাচ্যের ধাতুর পরে ক তব্য ও খ অনীয় প্রত্যয় হয়। কর্মবাচ্য এবং ভাববাচ্যের ধাতুর পরে আগেই বলা হয়েছে, আগের একটা পর্বে, যে কর্মপ্রধান থাকে যেটা, আর ভাববাচ্য হচ্ছে যেটা মূলত হলো বেশিরভাগ বোঝা যায় গুণ বা ক্রিয়ার যে নামগুলো, সেইটাকে যখন নাম হিসাবে দেখা যায় তখন সেটাকে ভাববাচ্য বলা হয়। তো ভাববাচ্যের ধাতুর পরে তব্য এবং অনীয় এটা হয়, একই সাথে দুটো হয় কথাটা এরকম নয়, মানে যেখানে যেটা হবে আর কি। যেমন কর্তব্য, ক্রি যোগ তব্য, বহুল ব্যবহৃত শব্দ, প্রশ্নে অনেক সময় এসে থাকে। ক্রি যোগ তব্য কর্তব্য, তোমাকে এটার প্রকৃতি প্রত্যয় জানতে চাওয়া হতে পারে যে কর্তব্য শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি, তখন উত্তরটা কী হবে? উত্তরটা হবে ক্রি যোগ তব্য কর্তব্য। দা যোগ তব্য দাতব্য, পঠ যোগ তব্য পঠিতব্য, এটা হচ্ছে যে তব্য প্রত্যয় ব্যবহার হয়েছে। তারপরে খতে যাও, খ অনীয়, ক্রি যোগ অনীয় করণীয়, খ যোগ অনীয় রক্ষণীয়, এরূপ দর্শনীয় দৃশযোগনীয়, পানীয় শ্রবণীয় শ্রোযোগ অনীয়, এরকম আর কি, পালনীয় ইত্যাদি। 5 ত্রিচ প্রত্যয়, ত্রিচ, লক্ষ্য করো যে চ ই ত্রি থাকে, অর্থাৎ ত্রিচ, এই যে চ এই ব্যঞ্জনধ্বনিটা বিলুপ্ত হয়ে যায়, শুধু ত্রি থেকে যায়। প্রথমা এক বচনে ত্রিস্থলে তা হয়। প্রথমা যদি এক বচন হয়, এক বচন সেই স্থলে ত্রিস্থলে তা হয়ে রূপান্তরিত এই ধ্বনিটা তৈরি করে বা এই বর্ণটা হয়। যেমন দা যোগ ত্রিচ, দাত্রী, এর থেকে রূপান্তরিত হয়েছে দাতা, দাত্রিচ দাতা। মাতৃচ মাতা, কৃত্রিচ ক্রেতা, এই যে এক বচন, প্রথমায় এক বচন হলে সে ত্রিস্থলে তা হয়, আগে বলা হয়েছে, কাজে এখানে রূপগুলো দেখেছ। বিশেষ নিয়মে, এটা তো সাধারণ কিছু নিয়ম দিল, এখন হচ্ছে এখানে আর একটা বিশেষ নিয়ম, যেটা ওই নিয়মগুলোতে এভাবে যথাযথভাবে পড়ে না। তো যোধ যোগ ত্রিচ, যোধ যোগ তা যোদ্ধা, যোধ যোগ ত্রিচ, ত্রিচ থেকে এইটা আগে বলা হয়েছে যে এ হবে তা হবে, আ এই ত্রিটা আ হয়ে যাবে আর ইটটা বিলুপ্ত হয়ে যাবে, এই যে চ ইত। অতএব এটা কি হয়েছে? যোধ যোগ ত্রিচ, যোধ যোগ তা সমান সমান যোদ্ধা হয়েছে। 6 নখ প্রত্যয়, নকের ন ইত অক থাকে, নক, এটা নটা বিলুপ্ত হয়ে যায়, যে নর মধ্যে একটা অ আছে, অধ্বনি, শুধু সেই নটা বিলুপ্ত হয়ে গিয়ে অক থাকে, এই নটা হচ্ছে এই জায়গায় ইত। পঠ যোগ নক, পঠক, পঠক হওয়ার কথা না হয়ে হয়েছে কি পাঠক। মূল স্বরের বৃদ্ধ হয়ে অস্থানে আ হয়েছে, এটা আগেও নিয়মটা এসেছে যে বৃদ্ধি হয়। বৃদ্ধি মানে কি, যেই ধ্বনিটা অ আছে এটা আ হয়ে যাচ্ছে, এই বৃদ্ধি ঘটেছে এই জায়গায়। নি যোগ নক, এটা নই যোগ অক, প্রথম স্বরের বৃদ্ধি ঘটেছে, নয়ক হওয়ার কথা না হয়ে হয়েছে নায়ক। গই যোগ নক, গয়ক হওয়ার কথা, তো গয়ক থেকে হয়ে তারপরে গায়ক হয়েছে। তেমনি লিখ যোগ নক, সেই লিখক, লিখক থেকে আরেক দফা আংশিক রূপান্তরিত হয়েছে, লেখক হয়েছে।
সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমাদের আজকের এই পর্বটি তোমাদের কাছে অত্যন্ত সহজবোধ্য হয়েছে, তোমাদের ভালো লেগেছে। আশা করি আমাদের পরবর্তী পর্বগুলো দেখবে, অথবা আরও আগে যেগুলো গিয়েছে এই প্রত্যয় সংক্রান্ত সেগুলো দেখবে। আর এগুলো দেখতে হলে ইমপ্রেসিভ বাংলা ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে প্রেস করে দাও, তাহলে নিয়মিত আপলোডেড ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো, ভালো থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।